স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন গৌরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদের বাকি একদিন, সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন, বাস আর লঞ্চ ধরতে। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং যাত্রীরা কি এখন ট্রেনের ছাদে উঠে যাতায়াত করছে কিনা জানাবেন। দেখুন, যাত্রীর চাপ রয়েছে কমলাপুরে, আর যেহেতু মাত্র আগামী একদিন পরেই ঈদ, কাঙ্ক্ষিত ঈদ, সে কারণে তারা যার যার গন্তব্যে যাওয়ার জন্য তারা কমলাপুর স্টেশনে ভিড় করছে। যেহেতু অনেকগুলো প্ল্যাটফর্ম, সেগুলোর চাপ যে পরিমাণে আমরা বিমানবন্দর দেখেছিলাম সেই পরিমাণের তুলনায় কিছুটা কম। একটু জানিয়ে রাখি যে আজকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খান, তিনি কিন্তু কমলাপুর স্টেশন পরিদর্শন করছেন। এখানকার কর্মকর্তা যারা আছেন, আইন শৃঙ্খলা সাথে জড়িত আছেন, তারা তার সাথে রয়েছেন এবং তিনি ঠিক এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তিনি এখন 6-7 নম্বর প্ল্যাটফর্ম পরিদর্শন করছেন। এখানে যাত্রী যারা আছেন, যাদের গন্তব্যে যাবেন, তাদের সাথে কথা বলছেন, জানতে চাইছেন হয়তো তাদের এখানকার পরিবহন ব্যবস্থা এবং তাদের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন হচ্ছে কিনা, তারা খোঁজখবর নিচ্ছেন এবং কথা বলছেন। আর যেমনটি বলছিলাম যে ছাদের বিষয়টি, আমরা এর আগে লাইভে যখন ছিলাম আমরা দেখেছি যে ট্রেনগুলো ছেড়ে গেছে। সবগুলো ট্রেনের ছাদে ছিল না, কিছু কিছু ট্রেনের ছাদে আমরা যাতায়াত করতে দেখেছি। কিন্তু এখানকার কর্তৃপক্ষ তৎপর ছিল যেন ছাদে না যেতে পারে, যেহেতু ঈদ উপলক্ষে চাপ প্রচণ্ড একটু বেশি ছিল, যার কারণে কিছু কিছু যাত্রী ছাদে উঠেছেন এবং ট্রেনের ভিতরে কিন্তু অতিরিক্ত যাত্রী, টিকিটের বাইরে কিন্তু অনেক যাত্রী তারা ভিতরে উঠে গেছেন, যার কারণে যারা টিকিট পেয়েছিলেন তারা কিন্তু অনেকটা কষ্ট করে তাদের যেতে হয়েছে। তারপর তারা বলছেন যে আসলে ট্রেন সড়ক পথের থেকে তাদের যে যাত্রাটা, অন্তত ট্রেনের যাত্রাটা অনেক নিরাপদ বলে তারা এটা বেছে নেন। আর জানিয়ে রাখি যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা তারা দুজনে কিন্তু সাইদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করার কথা ছিল। কিছুক্ষণ আগে সাইদাবাদ থেকে আসলাম, কিন্তু সাইদাবাদে কিন্তু এত প্রচণ্ড জ্যাম, যে কারণে দুজন উপদেষ্টাই কিন্তু সাইদাবাদ বাস টার্মিনালে যেতে পারেনি, যে কারণে তাদের সেখানকার পরিদর্শনটা তারা ক্যান্সেল করেছেন। কিন্তু সড়ক পরিবহন উপদেষ্টা তিনিও সাইদাবাদে যাওয়ার কথা ছিলেন, যানজটের কারণে তিনি সাইদাবাদ পৌঁছাতে পারেনি। তিনি দয়াগঞ্জ হয়ে তিনি গোলাপবাগ গেছেন। গোলাপবাগ তিনি দু একজনের সাথে কথা বলে এখন কমলাপুরে এসেছেন, পরিদর্শন করছে। কিছুক্ষণ পর হয়তো আমাদের সাথে তিনি কথা বলবেন, তারপর তার বক্তব্য পরবর্তী খবরে আপনাকে জানাতে পারবেন। তো কৌরি, আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন আপনাকে। জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়, আর 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর জন্য 10,000-এর বেশি লোকবল ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। সকালে জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। বলেন, জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়, আর আবহাওয়া অনুকূলে না থাকলে বায়তুল মোকাররমে 8টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। একসাথে ঈদের নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। এছাড়া ঈদের জামাতের নিরাপত্তার জন্য হুমকি এমন বস্তু না আনার পাশাপাশি বর্জ্য অপসারণে সবার সহযোগিতার আহ্বান জানান তিনি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে। এখানে আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব। ঈদের বাকি আর একদিন, রাজধানী সহ সারা দেশে তাই জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোতে পশু সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। হাটে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এখন পর্যন্ত অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। হাটের নিরাপত্তা নিয়ে ক্রেতারা সন্তুষ্ট হলেও নির্ধারিত সীমানার বাইরে অলিগলি ও সড়কে ছড়িয়ে পড়েছে গণ্ডি। এদিকে বিক্রেতারা আশা করছেন এবার লাভ নিয়ে ফিরতে পারবেন তারা। রাজশাহীর কোরবানি পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আর তো বাকি একদিন, কেমন দেখছেন ক্রেতার সমাগম এবং গরুর দাম কেমন জানাবেন, তারা সন্তুষ্ট কিনা? একদিন বাকি, তো রাজশাহীর না শুধু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পশুর হাট বলা হয় সিটি হাটকে। গতকালকে কিন্তু এই হাটটি ছিল সাপ্তাহিক যে হাটবার সেই দিন, এবং এরপরে আজকে যেমন প্রতিদিনের হাট, দৈনিক ভিত্তিক হাট। তো গতকালকে কিন্তু এই হাটটিতে মানুষ পা রাখার জায়গা পায়নি, এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন এলাকার যারা পাইকার তারা কিন্তু গতকালকে ট্রাক ভরে কিন্তু এখান থেকে গরু নিয়ে গিয়েছে এবং তারা দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছে। আজকে যে হাটটি দেখছেন
এখানে মূলত স্থানীয় ক্রেতাই বেশি এবং তারা কিন্তু কেনাকাটা করার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে গতকালকে এবং আজকে গরুর দাম যে শুরুর দিকে যেটা কম ছিল ওইটা অনেক বেড়ে গেছে এবং ধরাছোঁয়ার বাইরে চলে গেছে অনেকটা। তারপরেও তারা যেহেতু নিয়ত করেছেন কুরবানি দিবেন, সেই জন্য তারা গরু কেনাকাটা করতে আসছেন এবং বিক্রেতারা বলছেন যে গরুর দাম স্বাভাবিক আছে, দাম কম। তারপরেও ক্রেতারা কিন্তু আজকে বলছেন যে দাম বেশি। তো আমরা একটু কথা বলবো তাদের সাথে যে ভাই একটু বলবেন যে গরুর দাম কেমন আজকে? গরুর দাম স্বাভাবিক আছে, বেশিও না কমও না। ক্রেতারা তো বলছে যে দাম বেশি। বেশি তো ক্রেতা বলবে, আজকে যারা বিক্রি করছে তারা তো কম বলছে, তাহলে তার হইলো না। আচ্ছা, আমরা একটু এদিকে ভাই গরুর দাম কেমন বলছে? এখনো দাম পাইনি ভাই, সেভাবে এখনো বলছে না। এখনই নামলাম, দেখি চার দাঁত 1,15,000 চাইছে। তো দেখছেন যে এখানে এবার কিন্তু রাজশাহী বিভাগেই কিন্তু 43,000 গবাদি পশু প্রস্তুত করা ছিল কোরবানির জন্য এবং এই যে পশু এটা কিন্তু দেশের বিভিন্ন স্থানে গিয়েও রাজশাহীর চাহিদা যেহেতু 26 লাখ, যেন 17 লাখ পশু কিন্তু রাজশাহী থেকে আরো অন্যান্য জেলায় গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। কৌরি, ধন্যবাদ হাবিব আপনাকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। করতে পারি, কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরাভাবে তারা প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আপনারা ভালো থাকেন। আজ পবিত্র হজ। লাখো মুসলিমের সমবেত কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানে যাচ্ছেন হজ যাত্রীরা। আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্ব থেকে জড়ো হওয়া মুসলমানরা। একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হজ প্রত্যাশীরা। সেখানে আরাফাতের ময়দানের মসজিদে নামিরাতে হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মাহের আল মুয়াইকলি। শুক্রবার পশু কোরবানির পর ইহরাম ছাড়বেন এবং জামারায় পাথর নিক্ষেপ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ শুরুর প্রথম দিন থেকে এখন পর্যন্ত রোদের তীব্রতা না থাকায় ক্লান্তিহীনভাবে চলছে হজযাত্রা। হজ পালন করতে মক্কায় অবস্থান করছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এবারের হজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন ধর্ম উপদেষ্টা। প্রায় এক মাস দেশে অবস্থানের পর লন্ডন ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বেলা 11:05 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। এর আগে সকাল 9টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমান রওনা হন বলে জানান প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। বুধবার সকালে মায়ের প্রতিষ্ঠিত স্কুল সুরভির শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান ও বিকেলে নিজ বাসায় পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন জুবাইদা রহমান। এর আগে 17 বছর পর গত 6 মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। এদিকে বুধবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দেন হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন ও বেগম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার রাতে তার হাতে এ নথি তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। 1981 সালের 31 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ফিরোজা নামের যে বাড়িতে থাকেন সেটির কাছেই। গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তার নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়। ইরান, আফগানিস্তান ও মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার থেকে কার্যকর হবে এই আদেশ। পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হল আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।